আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেবিএম কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। যেহেতু দীর্ঘদিন থেকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অফ আছে, শিক্ষার্থীদের পড়াশোনাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের প্রিন্সিপাল মহোদয় এই ক্লাসগুলোর আয়োজন করেছেন। আজকে আমি আল মুসাদ্দেক হোসেন, প্রভাষক রসায়ন, এইচএসসির দ্বিতীয় বর্ষের প্রথম বর্ষরা অটো প্রমোশন হয়েছে দ্বিতীয় বর্ষে, তাই এখন এই ক্লাসগুলো দ্বিতীয় বর্ষেরই। তাই আমি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলসমূহের পর্যায়গত ধর্ম রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের সংকরণ বিষয়ে, সংকরণ ও অরবিটালের সংকরণ বিষয়ে আলোচনা করব। তাহলে আমরা আলোচনায় যাই। সংকরণ জিনিসটা কি, বা সংকরণ শব্দটা দিয়ে আমরা কি বুঝি? সংকরণ শব্দের অর্থ হচ্ছে দুটি একই প্রজাতির ভিন্ন বৈশিষ্ট্য থেকে মাঝামাঝি বৈশিষ্ট্যের জিনিস নিয়ে আসা কি বলা হচ্ছে আমাদের সংকরণ। যেমন আমরা বাবা মার সন্তান, আমরা বলতে পারি যে আমরা বাবা মার একজন, আমরা সন্তানরা হাইব্রিড, কারণ আমাদের মধ্যে বাবারও বৈশিষ্ট্য আছে, মায়েরও বৈশিষ্ট্য আছে। ঠিক এরকম আমরা তাহলে সংকরণ শব্দ ইত্যাদি এগুলো আমরা বুঝলাম, কিন্তু আমাদের এই যে অরবিটালের সংকরণ আমাদের কেন প্রয়োজন? অরবিটালের সংকরণটা কেন প্রয়োজন? কারণ অরবিটালও সংকরণের প্রয়োজন আছে। আমরা সমজীবী বন্ধনে জানি যে যারা যে সকল পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনগুলো গঠন করে থাকে। কিন্তু এই যে বন্ধনগুলো গঠন করে থাকে, অ্যাকচুয়ালি কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখাই যে ইলেকট্রনগুলো করে, আসলে ইলেকট্রন করে না, এগুলো ইলেকট্রনের অরবিটালগুলো করে। অর্থাৎ ইলেকট্রন যে অঞ্চলে পাওয়া যায়, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন যে অঞ্চলগুলোতে পাওয়া যায়, সেই অঞ্চলগুলোকে বলা হয় অরবিটাল। আর এই অরবিটাল সম্পর্কে আমরা দ্বিতীয় অধ্যায়ে জেনেছি যে অরবিটালগুলো আমাদের বিভিন্ন ধরনের আছে। যেমন আমরা বলি এস অরবিটাল। এস অরবিটাল কেমন? গোলাকার বা বর্তুলাকার। তারপরে পি অরবিটাল কেমন? ডাম্বেলাকার। অর্থাৎ এই কেন্দ্র থেকে একক দূরত্বে ইলেকট্রন ঘনত্ব বেশি, ধনাত্মক দিকেও যেমন বেশি, ঋণাত্মক দিকেও তেমন বেশি। তাহলে এটা হচ্ছে পি অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল। তারপরে আছে ডি অরবিটাল। ডি অরবিটাল ইত্যাদি এই অরবিটালগুলো আছে। এই অরবিটালগুলো আমরা দেখতে পাচ্ছি যে এক একটি অরবিটালের আকৃতি একই রকম। তাহলে এই অরবিটালগুলোর মধ্যে যদি ইলেকট্রন থাকে, তাহলে এই অরবিটালগুলো যদি একে অপরে অতিক্রমণ বা সংমিশ্রণ হয়, তাহলে কেমন অরবিটাল সৃষ্টি হবে? এই যে তখনই অ্যাকচুয়ালি হবে কি সংকরণ অরবিটাল। তাহলে সংকরণ বা অরবিটালের সংকরণ আমরা কি বুঝি? যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে দুই বা ততোধিক ভিন্ন শক্তির অরবিটালগুলো মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক ইলেকট্রন অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটালে হাইব্রিডাইজেশন বলে। তাহলে কি বুঝলাম? যে কোনো পরমাণুর যোজ্যতা স্তরে দুই বা ততোধিক ভিন্ন শক্তির অরবিটালগুলো মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক অরবিটাল উৎপন্ন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে অরবিটালের সংকরণ। যেমন আমরা তাহলে বলি যে কোনো পরমাণুর যোজ্যতা
স্তরের দুই বা ততোধিক অরবিটাল নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমশক্তি সংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটালের সংকরণ বা হাইব্রিডাইজেশন। কোন পরমাণুর যোজ্যতা স্তরের দুই বা ততোধিক অরবিটাল নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমশক্তি সমসংখ্যক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটালের সংকরণ বা হাইব্রিডাইজেশন বলে। এখন এই সংকরণ বিভিন্ন ধরনের হয়, যেমন আমাদের বলতে পারি sp3 sp2 sp, তারপরে তোমার হচ্ছে কি হয় তোমার sp2 dsp2, তারপরে তোমার হচ্ছে dsp3 sp3 d2 sp3 d3। এই ধরনের সমস্ত অরবিটালগুলো সংকরণ হয় এবং sp3 একটা s তিনটা p, তাহলে কয়টি হলো? চারটি। তাহলে এই চারটি অরবিটালের সবারই শক্তি সমান, এই জন্য তারা বিকর্ষিত করে একই একটা সমশক্তি সম্পন্ন একটা ত্রিমাত্রিক গঠন তৈরি করবে, সেটাকে আমরা বলে থাকবো চতুস্তলকীয়। তাহলে এরা হবে কেমন? চতুস্তলকীয়। এটা হবে কেমন? সমতলীয় ত্রিভুজ আকার। এটা হবে সরল রৈখিক। এটা হবে সমতলীয় বর্গাকার। এটা হবে ত্রিভুজাকৃতি দ্বিপিরামিড। এটা হবে অষ্টতলকীয়। এটা হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে sp3 এটা হবে চতুস্তলকীয়, sp2 এটা হবে সমতলীয় ত্রিভুজাকার, এটা sp এটা হবে সরলরৈখিক, dsp2 এটা হবে সমতলীয় বর্গাকার, dsp3 এটা হবে ত্রিভুজাকৃতির দ্বিপিরামিড, sp3d2 এটা হবে অষ্টতলকীয়, আর sp3d3 এটা হবে পঞ্চকোণীয় দ্বিপিরামিড। তাহলে এখন আমরা বিভিন্ন ধরো sp3 সংজ্ঞা কি বলবো? sp3 এর সংজ্ঞা আমরা কি বলবো? সহজে বলতে পারি কোন পরমাণু যোজ্যতা স্তরের, এখানে আমাদের বলতে হবে দুই বা ততোধিকের জায়গায় বলতে হবে যে একটি
এস ও তিনটি পি অরবিটাল নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যকের জায়গায় এখানে বলতে হবে চারটি চতুর্তলকীয় অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp3 সংকরণ বলে। তাহলে বলতে হবে sp3 সংকরণ কাকে বলে? কোন পরমাণু যোজিত স্তরের একটি s ও তিনটি p অরবিটাল নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক চারটি চতুস্তলকীয় অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে অরবিটালের sp3 সংকরণ বা হাইব্রিডেশন বলে। তাহলে sp2 কাকে বলে? তখন বলতে হবে যে কোন পরমাণু যোজিত স্তরের একটি s দুইটি p অরবিটাল নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমশক্তি তিনটি। এখানে কি বলতে হবে বলো দেখি? বলতে হবে সমতলীয় ত্রিভুজ আকার অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp2 সংকরণ বলে। তাহলে এভাবে আমরা বলবো কোন পরমাণু যোজিত স্তরে একটি s একটি p নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন দুইটি সরলরৈখিক অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp সংকরণ বলে। কোন পরমাণু যোজিত স্তরে একটি d একটি s দুইটি p নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমশক্তি চারটি সমতলীয় বর্গাকার অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে dsp2 সংকরণ বলে। dsp3 সংকরণ কাকে বলে? তাহলে বলবো কোন পরমাণু যোজিত স্তরের একটি d একটি s তিনটি p নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন পাঁচটি অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে dsp3 সংকরণ বলে। এভাবে কোন পরমাণু যোজিত স্তরে একটি s তিনটি p দুটি d মিশ্রিত হয়ে ছয়টি, এই যে 3 আর 2 5 1 6 ছয়টি অষ্টতলীয় অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে এটা বলে। তারপরে কোন পরমাণু যোজিত স্তরে একটি s তিনটি p তিনটি d কটি হলো? 3 3 6 1 7 7টি পঞ্চকোণীয় দ্বিপিরামিড অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp3d3 সংকরণ বলে। তাহলে আমরা দেখো যে এই যে সংকরণে এই সংজ্ঞাগুলো আমরা বুঝে ফেললাম যে এই সংকরণগুলো কাকে বলে। তাহলে এই একটি জিনিস মুখস্থ করলে এবং এই জিনিসগুলোকে আয়ত্ত করলে এইগুলো সবগুলো সংজ্ঞা কি করা যাবে? লেখা যাবে। এখন আমরা যাব যে সংকরণটা প্রয়োজনীয় কেন, অরবিটালের সংকরণ প্রয়োজনীয় কেন আমরা সংক্ষেপে একটু আলোচনা করব এবং সংকরণের বৈশিষ্ট্যটাকে কি। সংকরণের কিছু বৈশিষ্ট্য আছে। এই সংকরণের বৈশিষ্ট্য কি এটা তোমরা সঞ্জিত গুহর বইয়ে 346 পৃষ্ঠা, সঞ্জিত গুহ বইয়ে 346 পৃষ্ঠায় নতুন সংকলন আছে। এখানে দেখবা যে বৈশিষ্ট্যগুলো যেগুলো লেখা আছে সেগুলোর মধ্যে 1 নম্বরে আছে সংকরণ অরবিটালগুলো যারা অংশগ্রহণ করবে এই অরবিটালগুলো হবে পারমাণবিক অরবিটাল, অর্থাৎ পারমাণবিক অরবিটালগুলোই সংকরণে কি করবে? অংশগ্রহণ করবে। পারমাণবিক অরবিটাল কোনগুলো? ওই যে আমরা বললাম s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল। যেমন s অরবিটাল আমরা জানি যে s অরবিটাল গোলাকার, p অরবিটাল তিনটি আছে, কি আছে? px, py, pz। এরকম d অরবিটাল 5টি আছে, dxy, dyz,
ডি জেড এক্স ডি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার। এরকম 5টি কি আছে, ডিতে 5টি আছে। এই যে এগুলো হচ্ছে আমাদের অরবিটাল, এগুলো হচ্ছে অরবিটাল। এখন আগে আমরা যাই যে সংকরণ প্রয়োজনীয় কেন বা কি কি জন্য দরকার, অরবিটালের সংকরণটা প্রয়োজনীয় কেন। এটা কারণ আছে যে আমরা বলতে পারি যে কার্বন পরমাণু যদি আমরা দেখি, কার্বন পরমাণু 6, এটা আমরা যদি স্বাভাবিকভাবে মুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস করি, তোমরা জানো যে 1s2, তারপরে কি 2s2 2p, x1 2p, y1 2p, z0। কিন্তু কার্বন পরমাণু যেহেতু ধরতে আসলে একটি অরবিটাল কি আছে, ফাঁকা আছে, এই জন্য 2s থেকে একটি ইলেকট্রন চুক্তিতে উন্নীত। তাহলে এটাকে আমরা বলে দিই উত্তেজিত। কার্বন পরমাণু যখন উত্তেজিত হবে তখন এর 2s থেকে একটি ইলেকট্রন কোথায় যাবে, ওই স্তরেই যেহেতু ফাঁকা আছে পি গেটে যাবে। এই যে তখন এর সমযোজ্যতা হলো কত, 4। আর এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে সমযোজ্যতা কত, 2। আমরা জানি যে কার্বন সাধারণত বেশিরভাগই সমযোজ্যতা 4 প্রদর্শন করে। তাহলে আমরা এই যে কার্বনের যোজ্যতা স্তরে যদি আমরা দেখি, তার যোজ্যতা স্তরে 4টি অযুগল ইলেকট্রন আছে। কোথায় কোথায় আছে, এস এ আছে, পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে। তাহলে কয় জায়গায় আছে, 3 জায়গায়। তাহলে 3টা অরবিটালের শক্তি কীরকম, 4টা অরবিটাল আছে, কিন্তু 4টা অরবিটালের শক্তি বা দিক নির্দেশনা ভিন্ন। কেমন, আমরা যদি কল্পনা করি যে এস অরবিটাল গোলাকার, একটা এস আছে, কার্বনের মধ্যে একটি পি এক্স আছে, পি ওয়াই আছে। তাহলে এক্স অক্ষে একটা আছে, ওয়াই অক্ষে একটা আছে, জেড অক্ষে আছে, আবার এসি আছে। তাহলে এই 4টি করে ইলেকট্রন আছে। তাহলে আমরা যদি হাইড্রোজেনের সাথে শেয়ার করি, তাহলে ও এক্স অক্ষে আসলে হাইড্রোজেনের এস অরবিটের সাথে ওর কী হবে, এর এটা পি, ওটা এস এর সাথে কী হবে, অধিক্রমণ হবে, হয়ে একটা বন্ধন হবে। যদি ওয়াই এর সাথে আসে তাহলে ওয়াই এর সাথে হবে, আর যদি জেড এর সাথে আসে জেড এর সাথে হওয়ার পর দেখা যাচ্ছে যে সংকরণ বা তোমার বন্ধন হওয়ার পর অরবিটালের ঘনত্বগুলো বেড়ে যাবে। বেড়ে যাওয়ার পর আর একটা চতুর্থ অরবিটাল আছে এস, এটা খুব ভিতরে বা কেন্দ্রে আছে, এটার সাথে অনেক চিপাচিপির পরেও দেখা গেল কি তার সাথেও কী হলো, হাইড্রোজেনের অতিক্রমণ হলো। তাহলে এই জিনিসটাকে আমরা একটু সংক্ষেপে যদি দেখি, তাহলে দেখি যে কার্বনের পি অরবিটাল কয়টি আছে, 3, এস একটি আছে, এই যে পি, এগুলা পি। অধিক্রমণ কি হলো, এস এর সাথে হলো, এটা এ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে পি অরবিটাল কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব বেশি, এস অরবিটাল কিন্তু কেন্দ্রিক কেন্দ্রীভূত। তাহলে যেহেতু একটা এস এস এর মধ্যে অধিক্রমণ হচ্ছে, তাহলে একটা দৈর্ঘ্য অবশ্যই কম হবে, আর 3টা দৈর্ঘ্য কী হবে, বেশি হবে, একটা দৈর্ঘ্য কম হবে। তাহলে এটা যদি আমরা একটা ত্রিমাত্রিক গঠন আঁকাই, তাহলে দেখা গেল কি এটা বিকৃত চতুস্তলকীয় হবে। বিকৃত চতুস্তলকীয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে বাস্তবে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে, দেখা যায় যে মিথেন অণুর গঠন, মিথেন অণুর গঠন সুষম চতুস্তলকীয়। রঞ্জন রশ্মি দিয়ে বিশ্লেষণ করে দেখা গেছে যে মিথেন অণু 4টি দৈর্ঘ্যই সমান এবং সুষম
চতুষ্তল, অর্থাৎ চতুষ্তল। কিন্তু আমরা যদি অরবিটালের সাথে যদি তার কি হয় সেভাবে যদি কি হতো সমযোজী বন্ধনে অংশন করতো, তাহলে কিন্তু তাদের গঠন হতো কিন্তু এরকম। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না, এদের দৈর্ঘ্য সবগুলোই সমান। তাহলে সমান আসলো কেন? এই যে তখনই সংকরণের প্রয়োজনীয়তা আসলো। তাহলে দেখা যাচ্ছে চতুর্থ স্তরের 2 বা ততোধিক ভিন্ন শক্তির অরবিটালগুলো তারা বন্ধন গঠনের পূর্বে নিজেদের সাথে কি হয়, সংমিশ্রিত হয়। এই সংমিশ্রিত হওয়ার ফলে তখন 4টি সমশক্তি অরবিটাল সৃষ্টি হয়, আর এ কারণেই সবার দৈর্ঘ্য সমান হয়। আর এজন্যই মিথেন অণু সুষম চতুষ্কলকীয় হয়। এই জন্যে আমরা কার্বনে sp3 সংকরণ ঘটালে কি হয়, যে এই 4টি অরবিটাল যখন সৃষ্টি হয়, আমরা এগুলোকে সিগনিফাই করছি সাই দিয়ে, সাই1, সাই2, সাই3, সাই4। এখানে সাই বলতে আমরা বুঝাবো সবগুলোই sp3, কারণ সংকরণের পর বলা যাবে না কোনটা এস কোনটা পি, বলতে হবে যেহেতু একটা এস 3টা পি মিশাইছি, এই জন্য আমরা একে বলবো আমরা sp3। তাহলে এবং প্রতিটি একটি করে ইলেকট্রন আছে এবং সবগুলো শক্তি এই জন্য সমান। তাহলে আমরা দেখতেছি যে অরবিটালের এই এস অরবিটাল আর পি অরবিটাল কি হলো, মিশ্রিত হয়ে কি মিশ্রিত হলো, sp3 হয়ে এই 4টি স্কেচ করে নিবা। তাহলে এই চিত্রগুলো ভালো হবে। এটাও sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3। আর এগুলোতে আমরা এই যে ছোট ছোট জিনিস দিলাম। এটা দেওয়ার কারণ কি দেখবা তোমরা সংকরণের বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে, কোনো অরবিটালগুলো পারমাণবিক অরবিটালগুলো যখন সংকরিত হবে তখন ইলেকট্রনের ঘনত্বগুলো বা ইলেকট্রনের মেঘ বলয়গুলো যে কোনো একদিকে বেশি হবে। সংকরণ হয়ে গেলেই তার অরবিটালের ঘনত্ব কী হবে, যে কোনো একদিকে বেশি হবে। এই যে আমরা যেহেতু এখানে পি অরবিটাল আছে, যেহেতু পি অরবিটালে কী আছে, ধনাত্মক দিক যেমন আছে ঋণাত্মক দিক আছে, কিন্তু যখন তারা মিশ্রিত হবে তখন যে কোনো একটা সাইড কী হবে, বড় হয়ে যাবে, একদিকে কমে যাবে। এ কারণে আমরা সংকরণ অরবিটালগুলোকে এইভাবে দেখি। এটাই গেল আমাদের sp3। আর এইখান থেকে আমরা বুঝে নিলাম যে সংকরণে আমাদের কেন প্রয়োজন। তাহলে আমরা সংকরণের বৈশিষ্ট্যের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা ওখান থেকে জেনে নিব। হ্যাঁ, যে ওখানে তোমরা দেখবা যে আমরা তো বললাম যে পারমাণবিক অরবিটাল সমূহ কী করবে, পারমাণবিক অরবিটালগুলো সংকরণে অংশগ্রহণ করবে এবং সংকরণ হয়ে গেলে সংকরণে যতগুলো অরবিটাল কী হবে, অংশগ্রহণ করবে, ততটি সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টি হবে। 4টি করবে 4টি উৎপন্ন হবে, 3টি করবে 3টি হবে, 5টি করবে 5টি হবে। অর্থাৎ সবার শক্তি কিন্তু একই হবে এবং আকৃতিও একই হবে। এবং এগুলো সংকরণের ফলে একটু আগে বললাম যে সংকরণ করলে যে সংকরণ অরবিটালগুলোর ইলেকট্রন ঘনত্ব যে কোনো নিউক্লিয়াস থেকে একদিকে বেশি হবে, একদিকে কম থাকবে। আর সংকরায়িত অরবিটালগুলো যখন কি করবে, বন্ধনে অংশগ্রহণ করবে, সেটা বিশুদ্ধ পারমাণবিক অরবিটাল থেকে এর বন্ধনের শক্তি বা বন্ধনের দৃঢ়তা বেশি হবে। এবং সংকরণ অরবিটালগুলো তোমার পলির বর্জন বা হুন্ডের নীতি মেনে চলবে। এই আমাদের এগুলো করতে গেলে কিন্তু পলির বর্জন নীতি বা হুন্ডের নীতি এই সম্পর্কে, ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের জানতে হবে। আর পূর্ণ বা অর্ধপূর্ণ অরবিটাল থাক, চতুর্থ স্তরে পূর্ণই থাক বা অর্ধপূর্ণই থাক, এরা সবাই কী করবে, সংকরণে অংশগ্রহণ করবে। বন্ধন শুধু করবে কারা, যাদের মধ্যে অযুগল আছে। এই হলো সংকরণের বৈশিষ্ট্য। তাহলে আমরা এই সংকরণগুলোর আমরা চিত্রগুলো একটু দেখি। আমরা sp3 তো দেখলাম, sp2 কেমন হবে, এই যে বিভিন্ন যেটা বলা হলো এগুলো কেমন হবে, এগুলো একটু চিত্রগুলোকে দেখাই দিই। দেখো যে sp3 তো আমরা দেখলাম যে sp3 তাহলে কয়টি হলো, এখানে 4টি, একটা s
তিনটা পি, চারটি। তাহলে কয়টি উৎপন্ন হবে? চারটি। এই যে আমরা কার্বনকে দিয়ে বা দেখাই, বা একটা এখানে এ নেই, তাহলে চারটি এরকম সমান শক্তি সম্পন্ন হবে। এই জন্য এর গঠন হবে, আমরা বলছি চতুস্তল। এর গঠন হবে কেমন? চতুস্তলকীয়। যখন কি হবে? sp2 হবে, তখন কয়টি হলো? দুইটি পি, একটি এস, তাহলে মনে হবে তিনটি। তাহলে এখানে আমরা এ পরমাণু তিনটি সমতলীয় বর্গাকার। এই চিত্রগুলো কিন্তু এখানকার মেইন, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এটা আমরা বললাম কি সমতলীয় ত্রিভুজ আকার। তারপরে আমরা বলছি কি এসপি। তাহলে এসপি কি? কয়টি হলো? দুইটি। তাহলে এই যে দুই দিকে দুটি যাবে, তাহলে এটা হবে কি সরল রৈখিক। তারপরে আমরা কি বলছি? DsP2 কয়টি হলো? এখানে কিন্তু চারটি, কিন্তু এই ক্ষেত্রে কি হবে? সমতলীয় বর্গাকার। এটা কেমন চিত্র হবে? এই চারদিকে চার কোণে দিতে হবে। তারপরে আমরা DsP3 এখানে কয়টি হলো? পাঁচটি। তাহলে এটা কি? ত্রিভুজ যা ইতি দ্বিপিরামিড। তাহলে এখানে আমাদের এই ত্রিভুজ আকৃতি বলতে এরকম তিনটা সমতলে একটা ত্রিভুজ আঁকতে হবে, উপরে একটা নিতে হবে, নিচে একটা নিতে হবে। তারপর তোমার হচ্ছে কি, যারা বলছি sp3d2, এটা কি? কয়টি হলো? ছয়টি। এটা হবে অষ্টতলকীয়। এটা অষ্টতলকীয় কেমন? এই চারদিকে চারটা দিবা, উপরে একটা, নিচে একটা। স্পেস নিয়ে লিখলে ভালো হতো। এই অষ্টতল। তাহলে এই যে বিভিন্ন আমরা সংখ্যাগুলো জানলাম এবং এই চিত্রগুলো এগুলো জানলাম, এগুলো আমাদের বিভিন্ন যৌগের মধ্যে ঘটে। এই যৌগগুলো আবার কি করতে হবে? আমাদেরকে জানতে হবে যে কোন যৌগের মধ্যে কি কি সংকরণ ঘটে। যেমন sp3 আমরা কথা বললাম, sp3 ঘটে তোমার হচ্ছে কি যে মিথেনের অ্যামোনিয়া পানিতে CCl4 এ বিভিন্ন এগুলোতে আমাদের আরও আছে তোমার BH4- ইত্যাদি, এগুলোতে কি ঘটে? sp3 সংকরণ। আমাদের sp2 ঘটে তোমার বোরন ট্রাইক্লোরাইডে ঘটে, বোরন ট্রাইফ্লোরাইডে ঘটে, যেগুলো এই যে ইথিনে ঘটে, কার্বন কার্বন দ্বিবন্ধন এগুলোতে। তারপর তোমার হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে ঘটে, আমরা ইত্যাদি এগুলোতে দেখি। সরৈখিকভাবে হয় কাদের মধ্যে? যে কোনো অ্যালকাইন, যেমন ইথাইন। তারপরে কি আছে তোমার বেরিলিয়াম ফ্লোরাইড ইত্যাদি। sp2 এইটাতে ঘটে সাধারণত কপার, এটা জটিল যৌগে, এটা তোমাদের বই উদাহরণ হিসেবে আছে টেট্রামিল কপার 2+ আয়নে। পঞ্চকোণীয়
অর্থাৎ কি সমতলীয় ত্রিভুজাকৃতি ঘটে তোমার PCl5, ভ্যানাডিয়াম পেন্টাক্লোরাইড ইত্যাদি মধ্যে। আমাদের অষ্টতলীয় ঘটে SF6-এ, তারপরে ওই বিভিন্ন এই ধরনের জটিল যৌগে CN6, ফেরোসানাইড আয়ন ইত্যাদির মধ্যে ঘটে থাকে। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, প্রতিটা যৌগে কী ধরনের সংকরণ হয়, সংকরণগুলোকে এইভাবে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি যে কোনো একটা ব্যাখ্যা দিচ্ছি, যেমন ধরো যে PCl5-এরটাই দিই। এটা আমরা কীভাবে করব, এটা আমরা কিভাবে করব বা কিভাবে আমরা জানতে পারবো, আমাদেরকে আগে এই জিনিসগুলোকে আগে আয়ত্ত করতে হবে যে সংকরণের যে বিভিন্ন প্রকারভেদ আছে, এগুলো সংজ্ঞাগুলো এবং এদের আকৃতিগুলো এবং এদের এগুলোকে আগে আমাদের আয়ত্ত করে নিতে হবে। তারপরে আমাদের ব্যাখ্যা বা প্রশ্নের মধ্যে যেতে হবে। কিন্তু এ যাওয়ার আগে সাধারণত সংকরণ ঘটবে একটি অণুতে অনেকগুলো পরমাণু থাকতে পারে, কিন্তু যে কোনো একটি পরমাণুটির মধ্যেই তার যুক্তরাষ্ট্রে এই সংকরণটা হবে। আর সাধারণত সেই পরমাণুটাকে আমরা বলবো কেন্দ্রীয় পরমাণু। তো তোমাদের সঞ্জিত গুহের বইয়ে 355 থেকে 58 পেজ, গুহর বইয়ে 355 থেকে 358 পেজে এখানে কিছু তথ্য দেওয়া আছে। যে এই তথ্যটা কি, যে কেন্দ্রীয় পরমাণু সংকরণ, অর্থাৎ একটি যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু কী ধরনের সংকরণ ঘটতেছে, এটা আমরা কি করতে পারি, কিছু সূত্র দিয়ে বা ইত্যাদি এগুলো দিয়ে মানে ব্যাখ্যা করতে পারি বা এটাকে আমরা বের করতে পারি। এই বের করার জন্য বেশ তোমাদের ওইখানে দেখবা যে 3টা কি 4টা সূত্র দেওয়া আছে বিকল্পভাবে। এই সূত্রগুলোকে একটু ইউজ করবো। আমি সামান্য একটু আলোকপাত করতেছি যে একটা সূত্র দেওয়া আছে x সমান কি তোমার SA প্লাস হাফ E মাইনাস V। একটা সূত্র দেওয়া আছে x সমান SA প্লাস হাফ E মাইনাস V। এখানে দেখো x মানে কি, x হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সংকরণ। এখানে SA কি, SA হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুকে ঘিরে মোট পরমাণু সংখ্যা। এখানে ই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা। ভি হচ্ছে কি, কেন্দ্রীয় পরমাণু উক্ত যৌগে কার্যকরী যোজ্যতা। এই সূত্রটা আমরা একটা অণুর ক্ষেত্রে, যে কোনো অণুর ক্ষেত্রে ইউজ করতে পারি। আমরা আবার এটা ঋণাত্মক আয়নের জন্য একটা সূত্র আছে, আর একটা
ধনাত্মক আয়নের জন্য আছে, সেক্ষেত্রে এক্স সমান সমান এস এ, এখানে ঠিক আছে, তারপরে তোমার প্লাস হাফ ই মাইনাস ভি। ঋণাত্মক আয়নের জন্য প্লাস এ, আর ধনাত্মক আয়নের জন্য এস এ প্লাস হাফ ই মাইনাস ভি প্লাস। এখানে এ হচ্ছে ঋণাত্মক চার্জ সংখ্যা, আর বি হচ্ছে ধনাত্মক চার্জ। তাহলে আমরা দেখো যে এ হচ্ছে ঋণাত্মক চার্জ সংখ্যা, বি হচ্ছে ধনাত্মক চার্জ সংখ্যা। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারি কিভাবে। যেমন ধরো CH4, এটা একটা কি অণু, তাহলে এই অণুতে কেন্দ্রীয় পরমাণুকে সি, কেন্দ্রীয় পরমাণুকে সি। কেমন করে বুঝলাম? কারণ একটাকে ঘিরে চারটা আছে, এই জন্যই এটা কেন্দ্র। তাহলে এখন এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px 2py 2pz। এটা আমরা একটু উত্তেজিত দেখাই, তাহলে এখানে 1 1 1 1। তাহলে দেখো আমরা এখানে x লিখবো, এখন কি লিখবো? s, একে ঘিরে, এই কার্বনকে ঘিরে কয়টি পরমাণু আছে? 4টি, তাহলে 4। তাহলে এখানে s এর সমান সমান এর ক্ষেত্রে কত? 4। তারপরে তোমার কি হাফ ই, ই কত? কেন্দ্রীয় পরমাণু যোজনা স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, এই যোজনা স্তরের ইলেকট্রন সংখ্যা মোট কত? 4। তাহলে কি এখানে 4 মাইনাস ভি, কেন্দ্রীয় পরমাণু যোজনা স্তরে উক্ত কার্যকরী যোজনা কত? 4। তাহলে কি দাঁড়ালো? 4 প্লাস হাফ, তাহলে জি ইন্টু 0, তার মানে 4। তাহলে 4 মানে কি? sp3। তাহলে এর মধ্যে sp3 সংখ্যা, ওই যে আমরা একটু আগে দেখলাম sp3 আসলে 4 হবে, sp2 হলে 3 হবে, sp হলে 2 হবে। এভাবে আমরা একটা ঋণাত্মক আয়ন এখানে দিই সালফার। তাহলে এখানে কি? কেন্দ্রীয় পরমাণুকে সালফার, সালফারের কে ঘিরে কয়টা পরমাণু আছে? 4টি। তাহলে আমরা এখানে দিলাম 4 প্লাস সালফারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা দেখবো যে ওর কেন্দ্রীয় পরমাণুতে ইলেকট্রন আছে কয়টি? দেখবো যে 6টি আছে। তার যোজতা এখানে কত ইউজ হয়েছে? 4, অর্থাৎ কি তোমার 6। চার্জ কত? 2। ঠিক আছে, চার্জ কত? 2। তাহলে ইলেকট্রন কত হচ্ছে? 4 প্লাস হাফ ইন্টু 2 ইন্টু কত? 1, তার মানে কত? তোমার 5। তাহলে তোমার হচ্ছে কি এটাকে 5 আসলো, 5 মানে কি? sp3। এভাবে আমরা এগুলো কী করতে পারি? সংকরণটা বের করতে পারি। বের করে বিভিন্ন ধরনের এগুলো সংকরণে কী করতে হবে? আমাদের ব্যাখ্যা করতে হবে। যেমন আমরা মিথেনটা করলাম, করার পর আমরা এটা মিথেনের ব্যাখ্যা দিব যে এর মধ্যে এই sp3 সংকরণ ঘটে, যে মিথেনের মধ্যে কার্বনের sp3 সংকরণ ঘটলো, ঘটে কী হলো? 4টি সমশক্তি সম্পন্ন অরবিটাল সৃষ্টি হলো। ফলে এই যে চিত্র এরকম আসলো। চারটি অরবিটাল সৃষ্টি হলো, এই 4টি অরবিটালের মধ্যেই তোমার কি করলো?
চারটি অরবিটালের মধ্যে হাইড্রোজেনের এস এসে কী করলো, অতিক্রমণ করলো, ফলে sp3 sp s এই ধরনের কী হলো, চারটি সিগমা বন্ধন সৃষ্টি হলো। আর এভাবে এর চতুষ্তল কী হলো, তাহলে এভাবে সমস্ত যৌগগুলোর কী করতে হবে, ব্যাখ্যা করতে হবে। আগামী দিন এর অণুর আকৃতি সম্পর্কে একটা ক্লাস নেওয়া হবে, বা এটা সঙ্গে ওটা দেখলে এই ক্লাসটা পরিপূর্ণ হবে। হ্যাঁ, তোমরা এই ক্লাসগুলো একটু ভালো করে দেখবা, একটু রিভিউ করে দেখবা। হ্যাঁ, তাহলে বিষয়গুলোকে বুঝতে পারবা বা আলোকপাত করতে